যেমন তারেক রহমান সাহেব, এখন উনি খুবই সজ্জন ভাবে রাষ্ট্র পরিচালনা করছেন, ওনার মনের ভিতরে অনেকগুলো ভালো প্ল্যান আছে, পরিকল্পনা আছে, সবই আমি মানি এবং আমি বিশ্বাসও করি। কিন্তু কিছু কিছু জিনিস আছে, আপনি যদি এটাকে মানে কোনোভাবে আপনি আপনার মহানত্ব দিয়ে দিতে চান, সেটা নেগেটিভ ভাবে মানুষের কাছে চলে যেতে পারে। আপনি যদি বলেন সেটা কেমন, এই যে উনি প্রধানমন্ত্রী হবেন, প্রধানমন্ত্রীর গাড়িতে দুইটা প্লাগ থাকবে, একটা প্লাগ থাকবে রাষ্ট্রীয় প্রধানমন্ত্রী, আর একটা থাকবে বাংলাদেশের জাতীয় পতাকা, আর মাঝখানে গাড়ির মাঝখানে থাকবে শাপলা মনোগ্রাম। এটা তো ব্যক্তি তারেক রহমান সাহেব বা বিএনপি চেয়ারপারসন হিসাবে না, এটা ওনার প্রাপ্য। এখন কথাটা হলো যে উনি এই প্রটোকলটা নিচ্ছেন না, উনি বলছেন, কিন্তু এটা কিন্তু আমাদেরকে অনেক বড় কিছু মানুষকে ভাবাবে, ভুল মেসেজ বহির্বিশ্বে যেতে পারে। যেমন আপনি প্রধানমন্ত্রী, যে আপনি তো প্রধানমন্ত্রী হিসেবে ওত নিয়েছেন, এটা তো আপনার প্রাপ্য। এমন তো কোনো যুক্তি নাই যে এই দুইটা প্লাগ উড়ালে কি হবে না হবে, বিএনপির প্রেস উইং এর কাছে তো এটার যথার্থতা নাই। তো মানে এটাতে কি, বরং এটাতে ভুল ব্যাখ্যা যাবে, এটা আরো সামনে আপনি দেখবেন, যদি ওনারা সেটাকে সংশোধন না করেন। এটার সাথে আমি বুঝতেছি না যে উনি প্রটোকল না নেয়ার বৈশিষ্ট্যটা কি। আপনি এটাকে আরো গভীরভাবে চিন্তা করবেন, আমরা এখন আর এই লাইনে আলোচনা করলাম না। আমি আপনাকে চিন্তার খোরাক জোগানোর জন্য আমি আপনাকে একটা হিংস দিলাম, যে এই যে একটা জিনিস, এটা উনি আরো সাশ্রয়ী, উনি আরো পোলাইট, উনি যে রাজনীতি সমস্যা কি, না উড়াইলি সমস্যা কি, তো কোনো মানে টাকা না উড়াইলে তো ভুল ব্যাখ্যা আছে, আপনি তো ওত নিয়েছেন। এটা তো বাংলাদেশের কালচারে এটা কখনো ঘটে নাই। আপনি এর আগে দেখেছেন যে পিটার হার্স তখন মানুষ এটাকে প্রতিবাদ হিসেবে নেয় নাই। আমি টকশো করি নাই, পিটার হার্স যে তার পতাকা ডাউন করে দিছে, এটা অনেক বড় কিছু মেসেজ বহন করে। আমি আর বাড়তে দিয়েন না আমারে, হ্যাঁ, আর বাড়তে দিয়েন না, মানে এটা অনেক বড় মেসেজ। কিন্তু ওই মেসেজটাই কিন্তু কূটনীতিক মেসেজ ছিল। আমরা যখন টকশো করতাম, পিটার হার্স ফ্ল্যাগ ছাড়া চলছিল, শেখ হাসিনা সরকারের প্রতি রাগ করে এই কাজটা সে করেছে। এটা তো আমাদের নিকট ইয়ের কথা। জনাব পলাশ চৌধুরী আমাকে ভাবনায় ফেলে দিলেন। তাহলে মানে পিটার হাসের সঙ্গে এটা তুলনা কিভাবে হয়? আপনি দেখেন, এটা তো রাষ্ট্রীয়, একজন রাষ্ট্রদূত যখন যায়, সে তো তার রাষ্ট্রের প্রতিনিধিত্ব করে, সে প্লাগ উড়াবে, এটা তার প্রাপ্য। কিন্তু এখানে তো তারেক রহমানই প্রধান, এবং তার কার প্রতি রাগ থাকবে যে তিনি এখনো প্লাগ উড়াতেছেন? না, উনি রাগ না, আমি ওইভাবে অর্থে বলি নাই। আমি বলছি যে কি, এখানে বিষয়টাকে আরো খোলাসা করা প্রয়োজন। যতটুকু হয়েছে এটা যথেষ্ট নয়। এটা বিদেশিদের কাছে হোক, বহির্বিশ্বে হোক, আমাদের এটা নিয়ে একটা প্রশ্নের মুখোমুখি হতে হবে। এটা কেন? আমার কথা হলো, উনি তো প্রধানমন্ত্রী, আমরা ব্যক্তি তারেক রহমান সাহেবকে তো আনছি না এখানে, আমরা দলের চেয়ারপারসনের কথা তো বলছি না, আমরা তো প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান বলছি না, আমরা তো বেগম খালেদা জিয়ার সন্তান বলছি না। মানে অর্থে উনি তো রাষ্ট্র বাংলাদেশ নামক রাষ্ট্রের প্রধানমন্ত্রী। তো ওনার এখন যখন উনি সিভিলিয়ান ছিলেন, তখন তিনি কত রাষ্ট্রীয় প্রটোকল ব্যবহার করেছেন আপনি আমাকে বলেন। আর এখন তো উনি আরো লাইফ থ্রেডে আছে। এখন তখন যদি ওনাকে এয়ারপোর্ট থেকে শুরু করে ওনার প্রত্যেকটা জনসভায়, পাবলিক মিটিং গুলোতে, ওনার অফিসে, আদালতে যে প্রোটেকশন দেওয়া হয়েছে, কেন? কারণ জাতীয়তাবাদী শক্তির থ্রেডের মুখে ছিল। এখন কি এমন ঘটলো যে এখন মানে উনি ওই মানে স্পেশাল সিকিউরিটিটা উনি নিচ্ছেন? এখন তো উনি প্রাপ্য, এটা ওনার রাইটস, রাষ্ট্রীয় মানে প্রাধিকার, ঠিক না? তো সুতরাং এটা তো আপনি কোন রাষ্ট্রের কাছে, আমার কাছে অন্তত এই মুহূর্তে নাই, আমি আরো স্টাডি করব, আপনি স্টাডি করে দেখেন, আপনার প্রতি অনুরোধ থাকলো যে রাষ্ট্রের কোন মানে নির্বাহী প্রধান, সে কি প্লাগ ছাড়া কি এভাবে চলে? আমার প্রশ্নটা হলো যে এটা মানুষের মনে প্রশ্নের নিরাপত্তাই নাই, সাধারণ মানুষ হুট করে কাছে চলে আসে, ছবি তোলে। হ্যাঁ, সুতরাং এখন তো উনি নিরাপত্তাহীনতা আরো বেশি ভুগছেন। হ্যাঁ, তো এখন এই জিনিসগুলোর জন্য ধরেন মানুষকে অনেক ভাবনার বিষয় আছে, এই সরকারের শেপ সম্পর্কে আমাদের বুঝবার বিষয় আছে। আমরা 12 তারিখে পার্লামেন্টে কি হবে অনেকগুলো স্পর্শকাতর। গভর্নরের বিষয়টাকে অবশ্যই এটা একটা নিন্দনীয় কাজ হয়েছে। কারণ বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রী যখন বললেন, সালাউদ্দিন সাহেব যখন বললেন যে মব কালচারের কবরও চলা হয়েছে, এখন দেখেন মানে যখন
প্রথম আলো যখন 32 নম্বরে বিক্ষুব্ধ জনতা ত্রাস করে তখন সেটা মব হয়ে যায়। আর আপনি যেমনটা বললেন, আর বাংলাদেশ ব্যাংকে এত সজ্জন একজন ডায়নামিক, একই সাথে উনি একজন প্রখ্যাত অর্থনীতিবিদ, গবেষক। উনি যদি এভাবে অপমানিত হয়, এটাকে মব না বলে যদি বিক্ষোভ বলা হয়, কেন ওনার বিরুদ্ধে বিক্ষোভ হবে? উনি কি করেছেন? এখন কথাটা হলো যে এই বিক্ষোভের প্রয়োজন ছিল না। আমার কথা হলো বিএনপি যেটা অ্যাচিভ করতে চাচ্ছে সেটা বিএনপি ওনাকে বললে, তারেক রহমান সাহেব বললে, আমির খসরু মাহমুদ সাহেব বললে উনি চলে যেতেন। এখন এখানে দুইটা দিক আছে দেখার মতো। এতে কি ঘটলো? এতে মনে হলো যে বিএনপি মবের কথা বলে নিজেরা মব করছে। তাহলে সালাউদ্দিন সাহেবের কথার গুরুত্বটা কিন্তু থাকলো না। কিন্তু যদি ওনাকে বিদায় করতেই হতো, ওনাকে ডেকে বলে দিলে উনি চলে যেত। এই ইন্টিরিয়াম গভর্নমেন্টের সবাই এমনই ছিলেন। একই সাথে আমরা আরো উৎকণ্ঠিত হচ্ছি, সারা বাংলাদেশে আওয়ামী লীগের লোকজন, আমরা যেটা আশঙ্কা করেছি, তারা জামিন পাচ্ছে, আবার তাদেরকে সোন অ্যারেস্ট দেখাচ্ছে, বিভিন্নভাবে তাদেরকে পুনর্বাসন করার চেষ্টা চলছে। আসলে মূল কথার, সব কথার শেষ কথাটা যেটা, এখন তো অন্তত হাসিনা আমাদেরকে বলতো যে বার্গার দিয়ে কি কাঁঠাল দিয়ে বার্গার করুন, তারপরে আপনি ওই যে কি মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি করুন। এখন আবার নতুন করে ইলেকট্রিসিটির ব্যাপারে আসছে যে আমরা অন্ধকারে থাকবো, ঋণের বোঝা নিব না। তো ঘুরে ফিরে আসলে বাংলাদেশের ভাগ্যটা খারাপ আর চেয়ারের দোষ। এই চেয়ারটার ভিতরে বাংলাদেশে কি আছে, এই চেয়ারটাতে বসলে আপনি দেখবেন যে সবার টোন চেঞ্জ হয়ে যায়, মানে একই টোনে চলে আসে। যেমন আমির খসরু কিন্তু গত বছর ডিসেম্বরে বলছিল যে আমরা বাংলাদেশ ব্যাংকের ব্যাপারে হাত দিব না, স্বায়ত্ত শাসন দিব ক্ষমতায় আসলে। এখন দেখেন তার নমুনা। অবশ্যই অবশ্যই সেটা বলছেন। নট অনলি দ্যাট, আরো তো কথা আছে। আমার কথা হচ্ছে ভয়েসটা কেন বাংলাদেশের নতুন শব্দ কেন আসে না? এই যে যেমন আমি দেখলাম, মানে চাঁদাবাজ হিসাবে যিনি চাঁদাকে বৈধতা দেওয়া, চাঁদার একটা প্রাসঙ্গিকতা ব্যাখ্যা দিতে চাইলেন রবি সড়ক সাহেব। মন্ত্রী রবি সাহেব। এই যে কোনটা কি, কেউ যদি অতিরিক্ত মানে ভাড়া দাবি করে, ঈদ যাত্রা যদি ব্যাহত হয়, কঠোর হস্তে দমন করা হবে, কঠোর হস্তে আইনানুগ ব্যবস্থা, দল মতের বাইরে কাউকে ছাড় দেওয়া হবে না। এই শব্দগুলো শুনতে শুনতে কান ব্যথা। এই যে এখানে দেখেন ব্যথা হয়ে গেছে। আমার বক্তব্যটা হলো, আমি বাংলা ছাত্র বিদায় বলতেছি না, আমার কাছে মনে হচ্ছে যে আমরা নতুন শব্দ আবিষ্কার করতে সমস্যা কি, নতুন লাইন, নতুন ন্যারেটিভ, উপস্থাপন। এই যে উপস্থাপনা করতে না পারা, এই যে টোন, হ্যাঁ, যেমন আমি অন্ধকারে থাকাচ্ছে, ঋণ করাচ্ছে, অন্ধকারে থাকা ভালো। তো এটা আর মানুষ তো মনে করতেছে যে ওই মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি করা সে একই তো কথা, এপিট আর ওপিট, তাই না? তো এই কথাটাকে আরেকভাবেও তো বলা যেত। আমি বুঝতে চাচ্ছি এটা আরো স্মার্টলি, আরো শব্দ সুন্দর চয়ন করে, মানে এইভাবে একটা কথা নিয়ে ট্রল হবে ওই জায়গাতে না গিয়ে আর। এখন আমাদের যেটা বলবো, দুর্ভাগ্যটা হলো আমাদের এটা, যে আমাদের চেয়ারে যে বসে, ওই চেয়ারে বোধহয় কিছু একটা ঘটায় দেয়, ওদের উপরে জিন আসর করে, না হলে ভূতে আসর করে। আর সরকারের কথাটা যেটা আমরা বলতে চাচ্ছি, আসলে সরকারকে একটা শেপ নিতে সময় কিন্তু লাগবে। সরকারের শেপটাও কিন্তু এখনো মানে জাতির সামনে পুরোপুরি, জাতি বলেন আপনি ভূ রাজনীতি বলেন, এই 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 জিনিসটা কিন্তু এখনো খোলাসা না। এখানে ভারত, এখানে এখানে একটু কথা বলি, সেটা হচ্ছে যে আপনি তো বলেন যে শেপ নিতে সময় লাগবে, কিন্তু এটা একটা ব্যাখ্যা তো জনগণকে দেওয়া উচিত। প্রধানমন্ত্রীর প্রেস উইং তো কোনো কথাই বলতেছে না। ডক্টর ইউনূসের প্রেস উইং তো শফিকুল সাহেব, ওই যে শফিকুল আলম সম্ভবত ইউনূস সাহেবের প্রেস সেক্রেটারি, কথা বলতো না, তো কথাই বলতেছে না। এখানে যেই আমির খসরু মাহমুদ চৌধুরী, সরি, এই যে আব্দুল্লাহ ওয়াল মিন্টুর ব্যাংকে তারপরের দিনই 1000 কোটি টাকা দেওয়া হলো। আপনি কি মনে করেন কিনা যে এই আব্দুল্লাহ ওয়াল মিন্টু নব্য দরবেশ একজন ব্যবসায়ী হিসেবে? না, এটা এটা হয়তো দরবেশ হয়ে ফিরে আসবেন বা সেই জায়গাটা দখল করার জন্য চলবে, কিন্তু আমি বলছি যে কি এটা ওইভাবে, মানে আওয়ামী লীগের মতো যে রাম রাজত্ব যেটা আছে, এই জিনিসটা এখানে আর হবে না। আমি আপনাকে শেপের কথা যেটা বলছি ওই জায়গায় যাই, না হলে মানুষ কিন্তু কনফিউশনে থাকবে। আপনি দেখেন যে এটা মানুষের কাছে যে পরিষ্কার কথা বলছেন, আপনি এটা যথার্থই বলেছেন। এখন আমার কথাটা হলো যে কি প্রেস উইং কিছু বলে না, আরো অনেক অমীমাংসিত বিষয় আছে
স্পর্শকাতর বিষয় আছে, এগুলো মানুষের মনে কিন্তু প্রশ্ন বাঁধছে।